হ্যালো গাইস, কি অবস্থা সবার? এই ভিডিওতে আমরা এক্সপ্লেন করব দ্য ওয়ারিয়ার প্রিন্সেস অ্যান্ড দ্য বারবারিয়ান কিং অ্যানিমের এপিসোড 4। তো গাইস, আপনারা যদি এই অ্যানিমের আগের এপিসোডগুলো না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টটি চেক করতে পারেন। সেখানে এই সব এপিসোড একসাথে পেয়ে যাবেন। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ, অসাধারণ বাংলা সব অ্যানিমে কন্টেন্ট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাইস, চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এপিসোড। এপিসোড পরের শুরুতেই আমরা দেখতে পাই একটি মেয়ে গহীন জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছে। তার সাথে দেহরক্ষী হিসেবে কিছু সৈনিকও রয়েছে। ওই মেয়েটি বলে, কতটা লজ্জার বিষয়, তারা শুধু আমাদের পূর্ব অভিযানে বাধাই দিচ্ছে না, বরং আমাদের হিরোকেও বন্দি বানিয়ে নিয়ে যাচ্ছে, আর এভাবে আমাদের মানব সভ্যতাকে কলঙ্কিত করছে। অথচ তারা হলো তুচ্ছ বারবেরিয়ান। হঠাৎ করে সৈনিকরা ঝোপঝাড়ের ভেতর থেকে শব্দ শুনে ভয় পেয়ে যায়। পরে তারা দেখে ওইটা আসলে হরিণ ছিল। তখন ওই মেয়েটি বলে, তোমাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমার হাতে ডিভাইন স্পিরিটের সবচেয়ে শক্তিশালী বই রয়েছে। যে কোনো মনস্টারকে হারানোর জন্য এটাই যথেষ্ট। সৈনিকরা বলে, প্রিস্ট মেলসিয়াস, আমরা খাবার না পেলে খুব দ্রুতই মারা পড়ব। তখন ওই মেয়েটি অর্থাৎ প্রিস্ট মেলসিয়াস বলে, তার মানে তোমরা ফিরে যেতে চাও? 20 বছর পূর্বেও ঠিক এমনই একটা অভিযান হয়েছিল, সেখানেও ঠিক একই ঘটনা ঘটে। আর তোমরা তো নাইট, তাই না? নাইট হিসেবে নিজের সম্মান রক্ষার্থে এখন তোমরা শুধু একটাই কাজ করতে পারো, তা হলো আমাদের প্রিন্সেস সেরেফিনাকে যেভাবেই হোক ফিরিয়ে আনতে হবে, যেন আমরা অর্ডার অফ কমন এরার্সের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। সিন চেঞ্জ হয় সারার দিকে। সে তার তলোয়ার দিয়ে উড়াধুরা লাকড়ি কাটে, আর সে তার ওই নতুন শর্ট চালিয়ে অনেক মজা পাচ্ছিল। আর সে লাকড়ি কাটতে কাটতে এত লাকড়ি কেটে ফেলে 2 সপ্তাহ আর কোনো লাকড়ির প্রয়োজন হবে না। এরপর সারা সার্সিকে আরো লাকড়ি দিতে বললে সার্সি বলে, এখন বুঝতে পেরেছি তুমি এত উজবিজ কেন করছিলে, তুমি আসলে অনেক বোর হয়ে গেছো। সারা বলে, হ্যাঁ ঠিক বলেছ, তলোয়ার না চালালে আর এক্সারসাইজ না করলে যেন মনে হয় হাত পায়ে জং ধরে গেছে, তাই শরীরটা একটু নাড়াচাড়া তো করতেই হবে। এছাড়া আমি এটাও চাই যে যেন এই সর্ডের সাথে আমি নিজেকে মানিয়ে নিতে পারি। সার্সি বলে, আজকের আগে তুমি কখনোই আমাকে এভাবে সাহায্য করনি। সারা বলে, সত্যি বলতে আমার গ্র্যান্ডফাদার আমাকে কখনোই কাজ করতে দিত না। সে এই বিষয়টার উপর বেশি গুরুত্ব দিয়েছে যেন আমি একজন নাইট হতে পারি, তাই একজন স্কোয়ার হিসেবে আমি কাজকর্ম করা প্রায় বন্ধ করে দিয়েছিলাম। সার্সি বলে, তোমাদের নোবেলদের জীবন আসলেই তো অনেক ভয়ানক। যাই হোক, তুমি এখন আর বোর হবে না, কারণ মাস্টার বিয়র তোমার জন্য অনেক ভালো একটা আয়োজন করেছে। তখন আমরা দেখি বিয়র গ্রামবাসীদের নিয়ে সারার কাছে এসেছে। তারা সবাই আসলে সারার সাথে ফাইট করে তাদের স্ট্রেন্থ দেখতে চায়। তখন সারা মনে মনে খুশি হলেও সবাইকে বলে, তোমরা সবাই এসে পড়েছো আমার সাথে ফাইট করার জন্য, তোমাদের কাউকেই না বলে আমি দুঃখ দিতে চাই না। সার্সি বলে, তুমি এত খুশি হয়েও না। এরপর বিয়র সার্সিকে তার ফাইটের জন্য আর্মার ফিরিয়ে দিতে বলে। তখন সার্সি সারাকে তার আর্মার গুলো দিয়ে দেয়। সেগুলো দেখে সারার পুরনো স্মৃতি মনে পড়ে যায়। এরপর সে সেজে গুজে আর্মার পরে বিয়রের কাছে আসে। সারার প্রথম প্রতিপক্ষ হয় অল্প বয়সী একটা যোদ্ধা, আর সে তো অনেক কনফিডেন্ট। বিয়র তাদের ফাইট শুরু করতে বলে। ওই পাগলায় তো সেই কনফিডেন্ট। ওই ছেলেটা সারাকে বলে, অবশ্যই তোমার সর্বোচ্চটা দিয়ে আমার সাথে লড়াই করবে। এরপর সে সারার উপর ঝাঁপিয়ে পড়ার সাথে সাথেই সারা ওই ছেলেটার ভবিষ্যৎ অন্ধকার করে দেয়। সারা তার এই অবস্থা দেখে ভাবে, সে তো আমাকে প্রথমেই বলেছিল আমার সর্বোচ্চটা দিয়ে ফাইট করতে। এরপর ওই ছেলেটার বাবা সারার সাথে ফাইট করতে আসে। সে বলে, তুমি আমার ছেলের সাথে এমনটা করতে পারলে আমি এর প্রতিশোধ অবশ্যই নেব। এরপর তারা ফাইট শুরু করলে সারা ওই বেটারও ভবিষ্যৎ অন্ধকার করে দেয়। সারা ভাবে, বাপ বেটা দুইটাই একরকম। এরপর সবাই একে একে সারার সাথে ফাইট করতে আসে, তবে কেউই সারার সাথে জিততে পারে না। এটা দেখে সার্সি অবাক হয়ে যায়। সার্সি বলে, আমি কখনোই ভাবিনি সে এতটা শক্তিশালী। তারা সকলেই অনেক শক্তিশালী যোদ্ধা, তবে সারা একাই তাদেরকে হারিয়ে দিল। তখন ওই ছোট্ট পরী ইউফেমিক বলে, সত্যি বলতে এক ইলড্রেনের ইচ্ছাশক্তি দেখে আমি মোটেও অবাক হইনি। সার্সি বলে, এই বিষয়ে আমি মাস্টারের কাছে তো শুনেছিলাম, তবে আমি সঠিকভাবে জানি না এই ইচ্ছাশক্তি আসলে কি। ইউফেমিক বলে, ইচ্ছাশক্তি হলো কোনো একটা বিষয় চাওয়ার প্রবণতা, কোনো একটা বস্তু অথবা বিষয়ের প্রতি নিজের ইচ্ছা। তাদের শব্দ শুনেই বোঝা যাচ্ছে তাদের ইচ্ছাশক্তি কতটা শক্তিশালী। মাছ পানিতে সাঁতার কাটে, পাখিরা আকাশে উঠতে পারে, ড্রাগনরা অনেক শক্তিশালী হয়। এই সবকিছুই তারা ইচ্ছাশক্তির মাধ্যমেই করতে পারে। আর আমরা ডেফিউদের স্বাধীন থাকা, এটাও ইচ্ছাশক্তির মাধ্যমেই হয়। আমাদের শরীর রক্ত মাংস দিয়ে তৈরি নয়, আর আমরা বাতাস পানি বায়ু আগুন মাটির একটা জীবন্ত স্বপ্ন। এলফ, ডোয়ার্ফ আর ডিভাইন ট্রি, তাদের দেহে রক্ত মাংস রয়েছে, তারা অনেক দিন বেঁচে থাকতে পারে। যেদিকে কর্ণম যোদ্ধাদের জীবন অনেক ছোট, তবে তারা অনেক শক্তিশালী। তারা এতটুকু সময়ও পায় না যে তাদের ইচ্ছা পূরণ করবে, আর তাই তাদের ইচ্ছা শক্তি এতটাই পাওয়ারফুল যে তারা তাদের স্কিল আরো বেশি ইমপ্রুভ করতে পারে, আরো বেশি প্রখর করতে পারে, আর এভাবেই তারা বেশি থেকে বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে। পরিশেষে ইউমিফিক আর সার্সির কথায় আমরা বুঝতে পারি ইচ্ছা শক্তি এমন একটা বিষয় যার মাধ্যমে হিউম্যানরা লড়াই করার শক্তি পায়। তখন আমরা দেখি সারা আর বিয়রের মধ্যে তুমুল ফাইট চলছে, তবে কেউই
কেউই কাউকে ছাড় দিচ্ছে না, অর্থাৎ তারা দুজনও তাদের ইচ্ছা শক্তি দিয়েই ফাইট করছে। পরিশেষে কেউই জিততে পারে না, ফাইটে দুজনেরই কাঠের তলোয়ার ভেঙে যায়। তখন সব বারবেরিয়ানরা হই হুল্লোড় শুরু করে, ফাইট সমানে সমানে হয়েছে। এই কথা বলতে বলতে তারা দুজনের জন্যই চিয়ার করতে থাকে। এরপর সারা আর বিয়রের মধ্যেও একটা হাসি খুশি মুহূর্ত তৈরি হয়। তখনই একজন দৌড়াতে দৌড়াতে বিয়রের কাছে এসে বলে, মাস্টার বিয়র, একটা দুঃসংবাদ আছে। আহত মরিসবরি পশ্চিম থেকে এই দিকেই আসছে। বিয়র বলে, কি বলছো এসব? সারা ভাবে, এটাও কি কোনো ড্র্যাগন নাকি? সিন চেঞ্জ হয়, সারা বিয়রের সাথে জঙ্গলে এসেছে আর তারা ড্র্যাগন শিকার করার জন্য ঘাপটি মেরে বসে আছে। তখন সারা গ্রামের উপর ড্র্যাগন অ্যাটাকের বিষয়গুলো ভেবে বুঝতে পারে এই ড্র্যাগনরা সচরাচর মানুষের এলাকায় আক্রমণ করে না, তবে হঠাৎ করেই এই অঞ্চলে ড্র্যাগনের অ্যাটাক বেড়ে গেছে। তখন ওই সিনটা দেখানো হয়, বিয়রের কাছে এসে ওই লোকটি বলেছিল পশ্চিমে থাকা মানুষেরা হয়তো ড্র্যাগনের উপর অ্যাটাক করেছে, তাই তারা ঘায়েল হয়ে এই দিকেই আসছে। বিয়র বলে, এই বিষয়টা তো অদ্ভুত, আমাদের এসব অঞ্চলে এমন কেউই থাকে না যারা ঘায়েল হওয়া ড্র্যাগনকে ছেড়ে দেবে। ওই লোকটি বলে, হয়তো পশ্চিমে অবশ্যই খারাপ কিছু হচ্ছে, নয়তো এমনটা হওয়ার কথা নয়। তখন আমরা দেখি বিয়র অনেক চিন্তিত হয়ে পড়ে। তখন সারা বিয়রের দিকে তাকিয়ে বলে, লড়াইয়ের সময় তাকে দেখে কতটা গম্ভীর মনে হচ্ছিল, তবে এখন তার ভিন্ন রূপ দেখতে পাচ্ছি। কখনোই ভাবিনি বিয়রের এমন রূপও দেখব। বর্তমানের সিন দেখানো হয়, সারা বলে অবশ্যই খারাপ কিছু হতে চলেছে। এরপর একজন বারবেরিয়ান হঠাৎ করে বাঁশি বাজায়। তখন আমরা দেখি কিছু বারবেরিয়ান ছুটে পালাচ্ছে, আসলে তাদেরকে একটা 6 পায়ের ড্র্যাগন তাড়া করছে। এরপর তারা ওই ড্র্যাগনটাকে ফাঁদের দিকে নিয়ে যায়। ড্র্যাগনটা ফাঁদে পড়ে গেলে রশি দিয়ে বেঁধে ফেলে। এরপর বিয়র সারাকে আক্রমণ করার ইশারা দেয়। সারা ওই ড্র্যাগনটার উপর ঝাঁপিয়ে পড়ে। সে ওই ড্র্যাগনটার মাথার উপর উঠে তলোয়ার দিয়ে ওই ড্র্যাগনের চোখে আঘাত করে। এরপর ওই ড্র্যাগনটা কিছু দেখতে না পেলে সারা ওই ড্র্যাগনকে আরেকটি অ্যাটাকের মাধ্যমে শেষ করে দেয়। এরপর সারা নিচে পড়ে যায়, তবে বিয়র তাকে ধরে ফেলে। এরপর সিন চেঞ্জ হয়, সবাই ওই ড্র্যাগনটিকে কেটে বিভিন্ন অংশ গ্রামে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করছে। সারা বলে, এই ড্র্যাগনটা তো অনেক বড়। বিয়র বলে, এটা মরিসুবেরি, সুকিবিকেশি আর অন্যান্য ড্র্যাগন থেকেও আসল একটা ড্র্যাগন। সারা বলে, এটা আসল একটা ড্র্যাগন, তবে অন্যান্য ড্র্যাগনের সাথে এর পার্থক্য কি? বিয়র বলে, তুমি কি এর পা দেখেছ? এর মোট 6টা পা। বিগত সেজেস মনে করেন এদের মাঝের পাগুলো আগে এই ড্র্যাগনের ডানা ছিল। কোনো এক যুগে হয়তো এই ড্র্যাগনগুলো তার ইচ্ছা শক্তি দিয়ে আকাশে উঠতে পারত। সারা বলে, ভেবেই অবাক লাগে, এত বড় একটা প্রাণী আগে আকাশে উঠত। আমার কাছে এটা আসলেই একটা কাল্পনিক গল্পের ড্র্যাগন মনে হচ্ছে। তখন বিয়র এই প্রজাতির আরো কিছু ড্র্যাগনের কথা বলে যারা উঠতে পারে। এসব শুনে সারা আরো অবাক হয়ে যায়। সে বলে, আমার মনে হয় আমি সত্যি কোনো কাল্পনিক এক দুনিয়ায় চলে এসেছি। এরপর একজন সৈনিক দেখতে পায় ড্র্যাগনের শরীরের উপর পুড়ে যাওয়ার চিহ্ন। এটা এক সৈনিক বিয়রকে ডেকেও দেখায়। বিয়র এটা দেখে বলে, এ কি, এভাবে কে পুড়িয়েছে? সাধারণত এখানকার লোক ভলক্যানো স্টোন অথবা সালফার ড্র্যাগ ইউজ করে, তাতে পুরো জায়গাটি আরো বেশি কালো হতো। তবে এটা দেখে রিজুৎসুর কথা মনে পড়ে যাচ্ছে। সারা বলে, রিজুৎসু, এটা কি কোনো ম্যাজিক? বিয়র বলে, হ্যাঁ, আর এর ফ্লেম মোটেও সাধারণ নয়। সারা, তোমাদের পশ্চিমে কি এই ম্যাজিক কেউ ব্যবহার করে নাকি? সারা বলে, কি বলছো, ইলোড্রেনের লোক? বিয়র বলে, এটা নিশ্চিত যে এখানকার কোনো লোক এই কাজটা করেনি। সারা বলে, পূর্ব অভিযানে আমার তো এমন কারো কথাই মনে পড়ছে না যে আসলে ম্যাজিক ইউজ করতে পারে। তখনই সারার কিছু একটা মনে পড়ে। সারা বলে, এটা সে নয় তো? বিয়র বলে, তোমার কি কারো কথা মনে পড়েছে? আমাদের পশ্চিমের দেশের অর্ডার অফ কমনিরাসের প্রিস্ট। আমি তো জানি তারা যুদ্ধে মারা যাওয়া সৈনিকদের জন্য প্রার্থনা করে তাদের শান্তি কামনা করতে যুদ্ধে আসে। তখনই একটা ফেরি ছুটে আসতে আসতে বিয়রকে বলে, আমাদের এক সঙ্গী ওই গর্ধবদের খুঁজে বের করেছে যারা আসলে রিজুৎসুর ব্যবহার করছে। বিয়র বলে, কি বলছো, তাই নাকি? তাদের হয়তো মাথা খারাপ হয়ে গেছে। ফেরি বলে, যে কোনো মুহূর্তেই ব্লাইট এখানে পৌঁছে যাবে। সারা বলে, কি ব্লাইট? বিয়র বলে, শোনো সবাই, যারা উঁচু পদে আছে তাদের মধ্যে অর্ধেক এই ড্র্যাগন থেকে পাওয়া আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গ্রামের দিকে যাবে, আর তোমরা গ্রামে গিয়েই যুদ্ধের প্রস্তুতি নেবে এবং বাকি অর্ধেক আমার সাথে আসবে। সারা বলে, বিয়র, এই ব্লাইট আবার কি? বিয়র বলে, ব্লাইট তখনই জন্ম নেয় যখন প্রকৃতি নিয়মের ঊর্ধ্বে চলে যায়, প্রকৃতির নিয়ম থেমে যায়। তো গাইস, আমি এখানে কিছু কিছু বিষয় বুঝতে পারছি। দুইটি বিষয়, একটি হলো এই ভিমস, তারা হয়তো প্রকৃতি যখন নিয়মের ঊর্ধ্বে চলে যায় অথবা কেউ প্রকৃতির ক্ষতি করার চেষ্টা করে তখনই তারা জন্ম নেয়, আর তাই হয়তো এই পূর্বাঞ্চলের সবুজে ঢাকা প্রকৃতির কেউ সহজে ক্ষতি করতে পারেনি। আরেকটি বিষয় হলো পশ্চিমের অর্ডার অফ কমনেরাস। পশ্চিমাঞ্চল এতটা অনাবাদী জমি হয়ে ওঠার পেছনে হয়তো তাদের হাত আছে, কারণ তারা প্রকৃতির বিরুদ্ধে ম্যাজিক করে। এটা আমরা পরেই বিস্তারিত জানতে পারবো। যাই হোক, এরপর বিয়র বলে, আর এই ব্লাইটসরাই ভীম হয়ে ওঠে। তখন সারার ওই কথাটা মনে পড়ে যায়, বিয়র তাকে বলেছিল, ভীমস
তাদের সাথে তোমার একবার না একবার দেখা হয়েই যাবে। সিন চেঞ্জ হয় ইলোড্রিনের সৈনিকদের দিকে। তারা একটা সুকেবিকেশির সাথে লড়াই করার চেষ্টা করছে, তবে তারা ওই মনস্টারটির সাথে পেরে উঠছে না। তখন ওই মেয়েটি বলে, এতটা দূরে এসে কোনো মতেই পিছিয়ে যাওয়া উচিত হবে না, এর জন্য যাই করতে হোক না কেন। তখন আমরা বুঝতে পারি সে আসলে অর্ডার অফ কমন এরার্সের প্রিস্টেস। এরপর সে তার ম্যাজিক দিয়ে ওই সুকেবিকেশিটাকে খতম করে দেয়। তখন বিয়র এবং সারা তারা ওই জায়গায় এসে হাজির হয়, আর ওই মেয়েটি শয়তানের মতো হাসি দিচ্ছিল। সারা তাকে দেখে তার দিকে এগিয়ে যায়। সারা বলে, প্রিস্টেস মালসিয়াস, আপনি এখানে? তখন মালসিয়াস নামের ওই মেয়েটি বলে, লেডি স্যারাফিনা, স্যারাফিনা দ্য লেবেলন, আপনি ঠিক আছেন? আপনাকে দেখে আমার অনেক ভালো লাগছে। তখন বিয়র সারার কাছে এসে বলে, হয়তো তাদের জীবনযাপন আমাদের সাথে মোটেও মিল খায় না। সারা, তুমি কি এদের চেনো? বুঝি না গাইস। এই মালসিয়াস নামের মেয়েটা সারার সাথে কথা বললে সুর নরম হয়ে যায়, আর বিয়রের দিকে তাকাইলেই শয়তানের মতো লাগে। যাই হোক, ওই মালসিয়াস নামের মেয়েটি বলে, লেডি স্যারাফিনা, আপনার পাশে যে তুচ্ছ জঙ্গলি প্রাণীটা দাঁড়িয়ে আছে, এ তো ওই বারবেরিয়ানদেরই একজন, তাই না? আমরা এই বর্বর প্রাণীকে কোনোভাবেই ছেড়ে দিতে পারি না, একে মরতে হবে। সারা বলে, আপনি একটু শান্ত হন প্রিস্টেস, পরিস্থিতিটা বোঝার চেষ্টা করুন। মালসিয়াস বলে, আপনি এসব কি বলছেন লেডি স্যারাফিনা? আমরা 700 বছর ধরে যুদ্ধ করে আসছি, আর এটা আমাদের 17তম অভিযান। আমরা ন্যায়ের জন্য লড়াই করছি। এটা আপনি কিভাবে ভুলতে পারেন লেডি স্যারাফিনা? আচ্ছা, এই তুচ্ছ লোকেরা আপনার সাথে আবার কিছু করে দেয়নি তো? সারা বলে, আরে না, তুমি এসব কি বলছো? তখন মার্সিয়াস তার কোনো কথা না শুনেই ম্যাজিক করতে শুরু করে। এরপর সে বিয়রের দিকে অ্যাটাক করে দেয়, অথচ বিয়র সারার পাশেই দাঁড়িয়েছিল। এই ম্যাজিকটা যে সারার ওপর লাগতে পারে এটা সে মোটেও চিন্তা করে না, অথচ সে নাকি সারাকে বাঁচাতে এসেছে। যাই হোক, মার্সিয়াস ম্যাজিক অ্যাটাক করলে বিয়র সেটা রুখে দেয়। মার্সিয়াস বলে, দেখেছেন লেডি স্যারাফিনা? সারা বলে, মনে হয় তারাই মরিসুবিরিকে ঘায়েল করেছে, এজন্যই হয়তো এই জঙ্গলের প্রাণীগুলো এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। তার মানে এর জন্য তারাই দায়ী? মার্সিয়াস বলে, আপনি দেখেছেন লেডি স্যারাফিনা, এই জঘন্য বারবেরিয়ানদের এলাকায় পূর্বাঞ্চলে ডিভাইন চার্চের শক্তি আরো বেশি বেড়ে গেছে। এতে প্রমাণ হয় যে আমরাই সঠিক, আর আমরাই পবিত্র আর নিষ্পাপ মানুষ। তখন বিয়র ভাবে, এই মাতারির মাথায় সমস্যা নাকি? তখন বিয়রের মাথা গরম হয়ে গেলে তাকে বলে, তোমরা কিন্তু অনেক বড় একটা ভুল করছো। এই ভুলের মাসুল তোমাদেরকে অবশ্যই দিতে হবে। এত অহংকার মোটেও ভালো নয়। তোমরা আমাদের এখান থেকে প্রকৃতি আর মাটির শক্তি চুরি করে নিয়ে যাবে, আর আমরা এটা এত সহজে মেনে নেব না। তখন তো ম্যালসিয়াস বিয়রকে পাত্তাই দেয় না। ম্যালসিয়াস বলে, লেডি স্যারাফিনা, চলুন, আপনি আর আমি একসাথে এখান থেকে চলে যাই, আমরা বাড়ি ফিরে যাব। তখন সারা বিয়রের দিকে তাকায়, আর মালসিয়াস বলে, আপনি কি ভাবছেন? তখন বিয়র বলে, ম্যালসিয়াস নাম তোমার, তাই না? সারার খাতিরে তোমাকে আলোচনা করার একটা সুযোগ দিচ্ছি। মার্সিয়াস বলে, তোমার মুখ বন্ধ রাখো জঘন্য বারবেরিয়ান। আমি শুধু ডিভাইন চার্চের শক্তি দেখিয়ে তোমার উপর দয়া করছিলাম, তবে হয়তো সেটা আমার ভুল ছিল। এখন এর পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত হও। এরপর ম্যালসিয়াস প্রকৃতি থেকে শক্তি নিয়ে আরো বড় একটা ম্যাজিক করে। সারা তাকে বারবার থামানোর চেষ্টা করলেও সে থামে না। বিয়র বলে, এটা কিন্তু সে পাগলামি করছে। তখন অনেক বড় একটা ম্যাজিক সারার দিকে ছুঁড়ে মারে, কিন্তু বিয়র সারার সামনে এসে ওই ম্যাজিকটা রুখে দেয়। তখন মার্সিয়াস নামের ওই মেয়েটি পাগলের মতো হাসতে থাকে। সে বলে, দেখেছেন লেডি স্যারাফিনা, এটাই হলো ডিভাইন পাওয়ারের ক্ষমতা। আমরা দেখি বিয়র আসলে ওই ফেরিকে বাঁচানোর জন্য জড়িয়ে রেখেছে, এবং সে সারাকেও তার পেছনে নিয়েছে যেন ওই ম্যাজিকে তার কোনো সমস্যা না হয়। তখন বিয়র অনেক রেগে যায়। বিয়র বলে, তোমার শক্তি অনেক কম ছিল। এতটুকু শক্তি দিয়ে তুমি আমার ইচ্ছা শক্তির আরমার ভাঙতে পারবে না। যদি তুমি আসলেই আমাকে মারতে চাও, তাহলে একটা তলোয়ার উঠাও আর আমার মাথা ধর থেকে আলাদা করে ফেলো, তাহলে হয়তো তুমি আমাকে হারাতে পারবে। তখন বিয়র সারাকে কাছে টেনে নেয় আর বলে, এটা দেখে ভালো লাগলো, তোমার বাড়ি ফিরে যাওয়ার কোনো তাড়া নেই। তখন মার্সিয়াস রেগে যায়। সে বলে, জঘন্য বিচ্ছিরি বারবেরিয়ান, লেডি সারাফিনার উপর থেকে তোমার হাত সরাও, কত বড় স্পর্ধা তোমার। তখন সে আরো শক্তিশালী ম্যাজিক করার চেষ্টা করে। বিয়র বলে, তোমার বোকামি এখনই বন্ধ করো, এর জন্য তোমায় অবশ্যই অনুশোচনা করতে হবে। মার্সিয়াস বলে, জীবনের ভিক্ষা চাইলে তারপরও বাঁচবে না। তখন সে এতটাই শক্তিশালী ম্যাজিক করে যে প্রকৃতি থেকে অনেক বেশি শক্তি নিয়ে নেয়। এতে আশপাশের গাছপালা, মাটি সবকিছুই শুকিয়ে যায়। বিয়র বলে, সারা, আমাকে ক্ষমা করে দিও, হয়তো এই মহিলার মৃত্যু ঘনিয়ে এসেছে, তোমার সময় শেষ। এরপর মার্সিয়াস ম্যাজিকটা বিয়রের দিকে ছুঁড়েই মারবে, তখনই একটা মনস্টার এসে তাকে ধরে ফেলে। মার্সিয়াস বলে, হে কি, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, এটা আবার তোমার কোন জঘন্য ম্যাজিক? তুচ্ছ বারবেরিয়ান, আমাকে এখনই ছেড়ে দাও। সারা বলে, আমি তোমাকে অবশ্যই বাঁচাবো প্রিস্টেস মার্সিয়াস। তখন সারা এগিয়ে যেতে চাইলে বিয়র তাকে থামিয়ে দেয়। বিয়র বলে, তুমি এখন এক পাও সামনে আগাবে না। সারা বলে, আমি জানি যে সে কাজটা ঠিক করেনি, তবুও সে আমার দেশের লোক, আমি তাকে অবশ্যই বাঁচাবো। বিয়র বলে, এখন কারো ওপর দোষ চাপানোর সময় নেই, ব্লাইন্ড প্রকাশ পেয়ে গেছে, এটা তাকে সহজে ছাড়বে না। তখন আমরা দেখি মার্সিয়াস অনেক ভয় পেয়ে আছে, সে তাকে বাঁচানোর জন্য চিৎকার চেঁচামেচি করছে। বিয়র বলে, এটাই হলো ফিন্ট। সারা বলে,
তার মানে এগুলোকেই ভিন্ট বলে। তো গাইস, এখান থেকে এই এপিসোডটি সমাপ্তি হয়। ভিডিওতে সবাই বেশি বেশি লাইক করবেন এবং একটি কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন এই অ্যানিমের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। আর গাইস, পরবর্তী এপিসোড আরো বেশি মজার হতে চলেছে, তাই সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই।